গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রেতাত্মার কবলে। ইংরেজ আমলে আমার দাদু একজন নামকরা ডাক্তার ছিলেন। রোগীদের চাপে সময় মতো স্নান খাওয়া হয়ে উঠত না। দাদু কিন্তু এই সেবার মধ্যেই আনন্দ পেতেন। রোগী দেখতে যাওয়া আসার জন্যে মাসিক ভাড়ায় দাদুর একটা ঘোড়ার গাড়ি ছিল। মায়ের মুখে শুনেছি সেই সময় বরানগর বা চিতপুর রোড ছিল ঝোপ জঙ্গলে ভরা, লোকবসতি ছিল না বললেই চলে। মাঝে মাঝে একটা দুটো পাকা কিংবা মাটির বাড়ি নজরে আসত। গাড়ি বলতে একমাত্র ঘোড়ার গাড়ি। সেদিনের কথা মনে পড়তেই মায়ের মুখ থেকে শোনা একটা গল্প মনে পড়ে গেল। ঘটনাটা সত্যি। বর্তমান বরানগরের তাঁতিপাড়ায় দাদুর এক মুমূর্ষু রোগী ছিল। তাকে দেখতে তিনি প্রায়ই চলে যেতেন তাঁতিপাড়ায়। সেদিন সকাল থেকে শুরু হয়েছিল বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই বেলা 10টা থেকে 11টার সময় তাঁতিপাড়া থেকে একজন লোক এসে খবর দিয়ে যায় যে রোগীটির অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবু যেন একবার যান। দাদু তখন বাড়ি ছিলেন না। দুপুরে ফিরে খবরটা শুনে তিনি বিকেলে সেই রোগীকে দেখতে বেরিয়ে পড়েন। তাঁতিপাড়ার রোগী দেখে ওখান থেকে বরানগর বাজারের কাছে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। ঘোড়ার গাড়িটা ঠিক চলছিল, কিন্তু বাজারটা ছাড়িয়েই ঘোড়াটা হঠাৎ সামনে দুপা তুলে একটা চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। সেদিন আবার গাড়ির সহিস ছিল না। কোচোয়ান 2-4 বার চাবুক মেরে তারপর গাড়ির ওপর থেকে নেমে ঘোড়াটাকে সামলাবার চেষ্টা করল। তাতে ঘোড়াটা আরও ক্ষেপে গেল। জল খাইয়ে আদর করেও তাকে এক পা এগিয়ে নিয়ে যেতে পারল না কোচোয়ান। দাদু গাড়ি থেকে নেমে কোচোয়ানকে একটা ধমক দিয়ে বললেন, ঘোড়াটাকে নিশ্চয়ই আজ ভালোভাবে খেতে দিসনি। কোচোয়ান 2 কানে হাত দিয়ে উত্তর দিল, খোদা কসম হুজুর, আমি ওকে কোনো দিন কম খাবার দিই না। আজ কেন যে এরকম করছে বুঝতে পারছি না। দাদু রাস্তার ওপরে 2-4 বার পায়চারি করে কোচোয়ানকে বললেন, এখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, একটু এগিয়ে গিয়ে দেখো অন্য কোনো গাড়ির কোচোয়ান বা সহিসকে পাওয়া যায় কি না। দাদুর নির্দেশ মতো কোচোয়ান চলে গেল। সন্ধ্যের অন্ধকার নেমে আসছে। জায়গাটা খুবই নির্জন। দাদু গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। ঘোড়াটা হঠাৎ আবার চঞ্চল হয়ে পা তুলে চিৎকার করে উঠল। আর প্রায় সঙ্গে সঙ্গে দাদু শুনতে পেলেন কে যেন ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে ডাকছে। দাদু পকেট থেকে ছোট একটা টর্চ বের করে জ্বাললেন। আবছা অন্ধকারে তার মনে হলো জীর্ণ পোশাক পরা একটি লোক তাকে ডাকছে। দাদু তার একটু কাছে এগিয়ে গিয়ে বললেন, কি ব্যাপার, আপনি আমায় ডাকছেন? লোকটা একটু পিছিয়ে গিয়ে বিনয়ের সঙ্গে বলল, হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে একজন রোগী দেখতে হবে, এই কাছেই। দাদু গাড়ি থেকে ডাক্তারির ব্যাগটা হাতে নিয়ে টর্চ জ্বেলে লোকটাকে বললেন, চলুন। কিছুটা গিয়ে গলির মধ্যে ঢুকে একটা ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ালেন তারা। বাড়ির ভেতর ঢুকতেই দালান পড়ল। দালানের ওপাশে একটা ঘর দেখিয়ে দিয়ে লোকটা বলল, রোগী ওই ঘরেই আছে, আপনি ভেতরে যান, আমি এক্ষুনি আসছি। দাদু লোকটিকে বললেন, তাড়াতাড়ি আসবেন আর রাস্তায় গিয়ে দেখবেন আমার গাড়ি কোচোয়ান ফিরে এসেছে কিনা। যদি ওকে দেখতে পান তাহলে বলবেন আমি এখানে আছি, সে যেন অপেক্ষা করে। লোকটা কোনো উত্তর না দিয়ে মাথাটা নেড়ে নিমেষে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কোথাও কোনো সাড়াশব্দ নেই। সেই নির্জন জায়গায় দাঁড়িয়ে চারদিকে টর্চের আলো ফেলে ভালো করে দেখে নিয়ে লোকটির নির্দেশ মতো এগিয়ে গেলেন সেই ঘরটার দিকে। ভেজানো দরজাটা খুলতেই বিশ্রী একটা গন্ধ নাকে এসে লাগল। দাদু একটু বিরক্ত হয়ে বললেন, কই, রোগী কোথায়? ডাক্তারবাবু, এই যে এদিকে আমি। টর্চের আলোয় সামনে একটা খাট দেখতে পেলেন দাদু। ভাঙা খাটের ওপরে নোংরা সাদা চাদর মুড়ি দিয়ে কে শুয়ে। বিছানা বালিশ বলতে চারদিকে শুধু তুলো ছড়িয়ে আছে, আর কয়েকটা নেংটি ইঁদুর বিছানা জুড়ে ছুটোছুটি করছে। দাদু বুঝলেন লোকটাকে দেখার কেউ নেই। ঘরটা যে কতদিন পরিষ্কার হয়নি কে জানে। সামনের চেয়ারটাতে বসুন ডাক্তারবাবু। লোকটির কথায় চেয়ার টেনে বসতে বসতে দাদু বললেন, হ্যাঁ বসছি, কিন্তু ঘরের যা অবস্থা তাতে তো মশাই সুস্থ লোকও অসুস্থ হয়ে পড়বে। আপনাকে দেখবার কি কেউ নেই? আছে ডাক্তারবাবু, কিন্তু কেউই এখানে থাকে না। সেই কথাই তো আপনাকে বলবো।
আপনার নাম আমি অনেক শুনেছি। আপনার বাড়িতেও অনেক দিন আগে আমার স্ত্রীকে দেখাতে নিয়ে গেছিলাম। আজ আর সে নেই। যে আমায় ডেকে নিয়ে এলো সে কি আপনার কেউ হয়? না, না, ও কদিন হলো আমার কাছে এসে জুটেছে। আসলে ও আমার নতুন বন্ধু। আজ দুপুরে ওই আমাকে খবর দিয়ে গেল যে আপনি এদিক দিয়ে রোগী দেখতে গেছেন। আমি তখন ওকে বলেছিলাম, যে কোনো উপায়ে হোক ডাক্তারবাবুকে আমার কাছে একবার নিয়ে এসো। তাকে আমার কিছু বলার আছে। এখন অন্য কথা থাক, কি হয়েছে সেটাই আগে জানা দরকার। হাতটা বার করুন, নাড়িটা দেখব। আর মুখের চাপাটাও খুলে ফেলুন। তার আগে আমার কথাগুলো ধৈর্য ধরে শুনতেই হবে আপনাকে। দাদু একটু বিরক্ত হয়ে বললেন, যা বলার তাড়াতাড়ি বলুন, আমাকে আরও রোগী দেখতে যেতে হবে। দাদুর কথায় কর্ণপাত না করে লোকটি ধীরে ধীরে বলল, আপনি যে চেয়ারে বসে আছেন ওরই ঠিক পেছনে দেখুন একটা কাঠের বাক্স আছে। ওর মধ্যে কিছু মূল্যবান কাগজ ও দলিল আছে, কিন্তু এই মূল্যবান কাগজ ও দলিল যাদের প্রাপ্য তাদের কাছে পৌঁছে দেবার ক্ষমতা আমার নেই। ওর মধ্যেই পেয়ে যাবেন দুটো ঠিকানা, একটা আমার ছেলে আর অন্যটা মেয়ের। আপনাকে আমার একান্ত অনুরোধ, ছেলে ও মেয়েকে খবর দিয়ে আমার লেখা মতো ওদের জিনিস যদি ওদের দিয়ে দেন, আমি বিশেষভাবে কৃতজ্ঞ থাকব। দাদু চেয়ারের পেছনে থাকা কাঠের বাক্সটা হাতে তুলে নিয়ে ধুলো ভর্তি ঢাকনাটা খুলে দেখলেন বাক্সের মধ্যে দলিল ও কিছু কাগজ রয়েছে। সমস্ত কাগজগুলো বার করে দাদু তার কোটের পকেটের মধ্যে ঢুকিয়ে রেখে বললেন, ঠিক আছে, আমি আপনার ছেলেমেয়ের সন্ধান পেলেই তাদের হাতে এগুলো তুলে দেব। নিন, এবারে হাতটা বার করুন, নাড়িটা দেখি। কতদিন ভুগছেন? চাদরটা সরে গিয়ে বেরিয়ে এলো একটা মাংসহীন হাত, আর মুখের চাদরটা খুলে যেতেই দাদু দেখলেন একটা কঙ্কালের মুখ। ওই দৃশ্য দেখে দাদু কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এসে প্রায় ছুটে চলে এলেন রাস্তায়। টলতে টলতে যখন গাড়ির কাছে পৌঁছলেন তখন কচুয়ান এসে গেছে, কিন্তু ঘোড়াটাকে ঠিক করার মতো লোক না পাওয়ায় সে একাই ফিরেছে। দাদু গাড়িতে উঠে বসতেই ঘোড়াটাও এবারে এগোবার জন্য পা বাড়ালো। তাই না দেখে কচুয়ান তাড়াতাড়ি উঠে বসলো নিজের জায়গায়। গাড়িটাও চলতে লাগলো আগের মতো। দাদু গাড়ি থেকে মুখ বাড়িয়ে জায়গাটাকে একবার ভালো করে দেখে নিলেন। তখনই তার চোখে পড়ল অন্ধকারের মধ্যে সেই জীর্ণ পোশাক পরা লোকটা রাস্তায় দাঁড়িয়ে হাত জোড় করে তাকে নমস্কার জানাচ্ছে। সেদিন রাতে বাড়ি ফিরেই দাদু সবাইকে এই ঘটনার কথা বলেছিলেন। পরের দিন সকালে মামা ও আরও কয়েকজন সঙ্গে নিয়ে বাড়িটা খুঁজে বার করে সেই ঘরটার ভেতরে ঢুকে দাদু দেখলেন কঙ্কালটা তখনও খাটের ওপরে পড়ে। একটু খোঁজাখুঁজি করতেই আশপাশ থেকে 2-4 জন লোককে পাওয়া গেল। তারা তো দাদুর মুখে রাতের ঘটনার কথা শুনে বিস্ময়ে হতবাক। একজন জানালো বাড়ির বুড়ো কর্তা অনেক দিন আগেই মারা গেছেন বলে তারা শুনেছে। বাড়িটাও খালি পড়ে আছে বহুদিন ধরে। ভাঙা বাড়ি আর চারদিকে ঝোপ জঙ্গল দেখে দিনের বেলাতেও কেউ এদিকে আসে না, তাই কেউই এই মৃত্যুর খবর জানেন না। যাই হোক, সকলের চেষ্টায় সেই কঙ্কালটাকে দাহ করে দাদু ও অন্যান্যরা বাড়ি ফিরে এলেন। ঠিকানা দেখে ছেলে ও মেয়েকে খুঁজে বার করতে দেরি হলো না। দাদু তাদেরও সমস্ত ঘটনার কথা জানিয়ে দলিল ও অন্য কাগজপত্র বুঝিয়ে দিয়ে বললেন, ওই বাড়িতে গিয়ে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করো, যাতে ওনার আত্মা মুক্তি পায়। দাদুর কথা মতো ছেলে ও মেয়ে তাদের বাবার শ্রাদ্ধ করেছিল। দাদুও শ্রাদ্ধের সময় সেখানে উপস্থিত ছিলেন। আপনারা শুনছিলেন গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আজকের গল্প বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রেতাত্মার কবলে। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের গল্পে। আজকের মতো টাটা।